রাম ও নারায়ণ রাম সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলায় পাখির কলকাকলিতে মুখরিত আকাশ বাতাস, এই মর্নিং ভাইবস সঙ্গে নিয়েই সকালটা শুরু করলাম। কেমন লাগলো আজকের মর্নিং ভাইবসটা আমাকে কমেন্ট করে জানাবেন। উপরে গেছিলাম মর্নিং ভিউ ক্যাপচার করতে, তারপর নিচে চলে এসে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। এখন সকাল 6:30 মতো বাজে, তবে আমি উঠেছি 6:45 নাগাদ। নিজস্ব কিছু কাজকর্ম ছিল, সেগুলো সেরে নিয়ে ব্লগটা শুরু করলাম। এখনও সবাই বাড়ির ঘুম থেকে ওঠেনি, যেমন ছেলে মেয়ে দেখলেন তো মশারি টাঙানো আছে, ওরা ঘুমিয়ে আছে। আমার হাজব্যান্ডও এখনও ওঠেনি, ওরা একটু পরে ওঠে। আমার যেহেতু সকালে অনেক কাজকর্ম থাকে, আমাকে একটু সকাল সকালই উঠতে হয়। আমি একটা ঘর ঝাড় দিয়ে ভিডিও করে দেখালাম ঠিকই, কিন্তু উপরের সমস্ত ঘর ঝাড় দিয়ে নিয়ে সমস্ত ঘরগুলোই মুছে নিচ্ছি। প্রথমে বেডরুমের প্রত্যেকটা কোণা মুছে নিলাম, যেমন ধরুন আলমারির এই পাশের কোণাটা, ওই পাশের কোণাটা, বইয়ের র্যাকের পাশটা, এরপরে খাটের নিচটা ও পুরো ঘরটাই মুছে নিচ্ছি। শোকেস আলমারির নিচটা দিয়ে পুরো ঘরটা মুছে নিচ্ছি। আজকে ঘর মুছতে কোনো মপ ব্যবহার করিনি, হাত দিয়েই মানে নাতা দিয়ে ঘরটা মুছে নিলাম। মাঝে মাঝে আমি বলি না যে আমি এভাবে ঘর মুছি, ঠিক সেই মতনই আজকে পুরো ঘরটা নাতা দিয়ে মুছছি। গতকাল ছিল বৃহস্পতিবার দিন লাঠি মানে মপ ব্যবহার করে ঘর মুছেছিলাম। আর আজকে যে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে শুক্রবারের ব্লগটা যাওয়ার কথা ছিল শনিবার, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ব্লগটা এডিটিং করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বলে একদিন লেটে এডিটিং করে আজকে রবিবার ব্লগটা আপনাদের কাছে যাচ্ছে। যাই হোক, দেখলেন তো আমার সমস্ত ঘর মুছে নেওয়া হয়ে গেল। ঠাকুর ঘর, বেডরুম, বড় এই যে ডাইনিং রুমটা আছে সেটাও মুছে নিলাম। তারপর চলে এসেছি বেশ কিছু জামা কাপড় নিয়ে, জামা কাপড়গুলো এখন ভিজিয়ে নেব। ঘর মোছার আগেই নিচে ইন্ডাকশানে জল গরম করতে রেখে এসেছিলাম। আপনারা তো জানেন আমি জামা কাপড় ভেজানোর সময় একটু গরম জল ব্যবহার করি। যেমন ধরুন বিছানার চাদর অবশ্যই গরম জলে ভেজাবো, আর নর্মাল জামা কাপড়গুলোও আজকাল একটু কুসুম গরম জল দিয়ে সার্ফটা গুলে নেওয়ার পর ঠান্ডা জল মিশিয়ে নর্মাল জামা কাপড় ভেজাচ্ছি। ওই যে বালতিতে দেখলেন তো অল্প একটু সার্ফ দিয়ে নিয়েছিলাম, সার্ফটা গুলে নেওয়ার পর নর্মাল জল ঢেলে দিয়ে একটা বালতিতে ঠাকুরের তোয়ালেগুলো ভেজালাম ওই বালতিতে, আর অন্য কিছু না ভিজিয়ে মেয়ের যে নাচের পোশাকগুলো ছিল সেগুলো আর একটা বালতিতে ভিজিয়ে রাখলাম। আর এখন আমি বাসন ধোয়ার জন্য একজন হেল্পিং হ্যান্ড নিয়েছি, সে আসবে আরও একটু পরে। কিছু কিছু বাসন আমাকে ধুয়ে নিতে হয়, সেই বাসনগুলোই এখন নিচে নেমে এসে ধুয়ে নিচ্ছি। যেমন এই গতকাল রাত্রিবেলায় চা হয়েছিল, চায়ের বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। এতটাই ঠান্ডা পড়েছে আর শরীরটাও খারাপ, রাত্রিবেলায় জল ঘেঁটে কাজ করতে ইচ্ছে করে না, তাই সকালবেলাতেই চায়ের বাসনগুলো ধুয়ে নিলাম। আর রান্নাঘরটা মোছা ছিল যদিও, তবুও একটু মুছে নেব, যেহেতু সকালবেলায় রান্নাবান্না শুরু করব, চা দিয়েই রান্না শুরু হবে। সেই মতো রান্নাঘর পরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি চা খেতে। চা করে নিয়ে চলে এসেছি। চা করেছি সেই ভিডিও আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। চা খাচ্ছি মুড়ি চানাচুর দিয়ে, আর আছে একটু টোস্ট বিস্কুট। ছেলে মেয়ে এখনও ওঠেনি, যাই হোক ওরা রাত্রি জেগে পড়াশোনা করে, ওরা একটু দেরি করে ওঠে। আমরা চা খেয়ে চলে এসেছি মাছগুলো ধুয়ে নিতে। এই মাছগুলো গতকাল আপনাদের দাদাভাই এনেছিল, গতকাল ধুয়ে রাখা হয়নি, ফ্রিজের মধ্যে এমনিতেই রাখা ছিল ওই প্যাকেট বন্দি করে। এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি। মাছের ভেতরে ডিম আছে এবং মাছের তেলও বেশ খানিকটা আছে। আপনাদের দাদাভাই মাছের তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে দিলে ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালোবাসে, আর বাজারে যদি এরকম ফ্রেশ মাছের তেল পাওয়া যায় ও অবশ্যই আনবে বাড়িতে ভেজে ভাত দিয়ে খাওয়ার জন্য। তার সঙ্গে তো ডিমটা ছিল উপরি পাওনা। আজকে যাই হোক মাছের তেল ভাজা তো হবেই, আর মাছের ডিমের বড়া হবে, তার সঙ্গে মাছও হবে। এগুলো রুই মাছ। মেয়ে এসেছে, ছেলে এসেছে, ওদেরকে এই রকম ধরনের মাছ খাওয়াতে আমার হাজব্যান্ড এবং আমি ভীষণ ভালোবাসি, তাই এই মোটা ধরনের মাছগুলো ওরা থাকলে আনা হয়। যাই হোক, রান্না তো বসিয়ে দিয়েছি দেখলেন। মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে মাছটা ভাজতে রেখে আমি মাছের মশলা তৈরির জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। না, ওই মাছের ডিমের বড়ার জন্য পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর ওদিকে ভাতটাও তো ফুটে গেছে, মাছ ভাজতে রেখে পেঁয়াজ কাটছিলাম।
প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেল, দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভাজতে রেখে পরের যে মানে কাঁচা লঙ্কাগুলো লাগবে মাছের ডিমের বড়ার জন্য সেগুলো কেটে নিয়ে মাছের তেল ভাজা ও মাছের ডিমের বড়া তৈরি করা হয়ে গেছে। এখন পেঁয়াজ তেলের ওপর দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। অবশ্য ফোড়ন দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মাছের ঝোলটা করে নিলাম। মাছের ঝোল অলরেডি আমার হয়ে গেছে। সমস্ত ভিডিও ক্লিপ তো আর আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয়। মাছের ঝোলটা হয়ে যাওয়ার পর এখন আলু ফুলকপির তরকারি হবে, সেটা করে নিচ্ছি। মাছের ঝোলে যে মশলাটা দিয়েছিলাম সেখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা দেওয়া ছিল আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল। একই মশলা আমি ফুলকপিতেও দিচ্ছি, সেই মশলাও রেডি করে নিয়েছি। এখন লবণ ও হলুদ দিয়ে প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। তার আগে তো ফুলকপি ভেজে তুলে রেখেছি, সেই ভিডিও শেয়ার করলাম না। ফুলকপি ভাপিয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম। এখন আলুটা ভেজে নিয়ে মশলার সঙ্গে আলুটা কষিয়ে গরম জল ঢেলে দিয়ে ফুলকপিটা ঢাকনা লাগিয়ে সেদ্ধ করতে রাখবো। আর সেই ফাঁকে আমি দেখুন গ্যাস ওভেনটা এবং কিচেন স্ল্যাব সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, বেসিনও পরিষ্কার করে নিয়েছি। আজকে বেশ চটপট করে কাজ গুছিয়ে নিয়েছি এই আর কি। এই যে এদিকে তরকারি সেদ্ধ হচ্ছে আর আমার সমস্ত গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রান্না কমপ্লিট করে ছাদে চলে আসা হয়ে গেছে। ওই জামা কাপড় কাচবো বলে, যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম। আমার একটু ঠান্ডা লেগেছে, তবে এই জামা কাপড়গুলো কাচার খুবই দরকার আছে, কারণ মেয়ে এসেছে, মেয়ে তো চলে যাবে। ওর যে ওই নাচের ড্রেসটা ওটা ও নিয়ে যাবে, ছেলেও চলে যাবে, যার কারণে যে পোশাকগুলো প্রয়োজনীয় সেগুলো কেচে নিচ্ছি। আর এই বেড কভারটা গতকাল রাত্রিবেলায় চেঞ্জ করে নিয়েছিলাম, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বেড কভারটা ছিল তাই গরম জলে ভিজিয়ে কেচে নিলাম। যদিও ঠান্ডা লেগেছে, কিছু করার নেই, কাচতেই হবে, কারণ প্রয়োজন আছে। আমাদের মেয়েদের তো এইরকমই হয়। আর আমার যেহেতু ওয়াশিং মেশিন নেই, নিজের হাতেই কাচতে হয়, সেই জন্য ফেলে রাখার কোনো উপায় আমার থাকে না। যত ফেলে রাখবো তত দেখা যায় অনেক বেশি বেশি জামা কাপড় হয়ে যায়, তখন কাচতে অনেক বেশি কষ্ট হয়। আর এই ঠাকুরের তোয়ালেগুলো এখন ভালো করে ধুয়ে নিয়ে ঘরের ভেতরে ঠাকুরের তোয়ালেগুলো মেলে দিলাম, কারণ এঁটোকাটা হাতকে লাগিয়ে ফেলবে না ফেলবে, হাত ভালো মতো ধোয়া থাকবে কি না থাকবে তার ঠিক নেই। কারণ আমরা তো এখন শীতকালে ছাদের উপরে বসে দিনে দুবার হয়তো খাই, কোনো সময় একবারও খাই, এরকম হয়, যার কারণে তোয়ালেগুলো ঘরের ভেতরে মেলে দিয়েছি। আর অন্যান্য জামা কাপড়গুলো ঘরের বাইরে মেলে দিলাম, রৌদ্রে মেলে দিলাম। আর ওই যে পিটুনিয়া গাছের ফুল ইঁদুরে খেয়ে নিয়েছে সেটাই দেখালাম। এদিকে দেখুন ক্যালেন্ডুলা ফুলগুলো কত সুন্দর ফুটেছে, 2 কালারের ক্যালেন্ডুলা ফুটেছে, ভীষণ ভালো লাগছে। জামা কাপড়গুলো মেলে দিয়ে স্নান সেরে চলে যাব পুজো করতে। আজকে রৌদ্রের উত্তাপটা তেমন বেশি নেই, রৌদ্র উঠেছে ঠিকই, কিন্তু গা জ্বালা করা যে রোদ, সেই রোদটা কিন্তু নেই। সকালবেলায় তাড়াতাড়ি জামা কাপড় কাচলে যে লাভটা হয়, জামা কাপড়গুলো একদিনে শুকিয়ে যায়, বারবার মেলা এবং তোলা করতে হয় না। আর এখন ওই যে বলছিলাম স্নান সেরে পুজো করব, চলে এসেছি পুজো করতে। গুরুদেব, মা লক্ষ্মী, বাবা মহাদেবের পুজো সেরে ধূপ প্রদীপ দেখিয়ে আরতি সেরে নিলাম। আর এরপর একটু রেস্ট নিয়ে ছেলের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম একটা জিনিস কেনার জন্য। এটা হচ্ছে একটা শু র্যাক, এটা কিনে আনলাম আমাদের পাশের বাড়ি থেকে। এটা হচ্ছে একটা শু র্যাক, অনেক দিনের ইচ্ছে ছিল এই শু র্যাকটা কিনবো, কিন্তু কেনা হয়ে উঠছিল না। আমাদের পাশের যে বিল্ডিংটা দেখতে পান আপনারা গর্তের পাশে, ওদের বড় দোকান আছে রাস্তার ধারে, সেখান থেকেই নিয়ে আসলাম। আমাদের ছাদ থেকে যে করগেটের চালাটা দেখা যায়, সেই করগেটের চালার নিচেই ওদের গোডাউন, প্রচুর জিনিস আছে এই রকম শু র্যাক থেকে শুরু করে বিভিন্ন রকম ফ্রিজ, এসি সমস্ত কিছু পাওয়া যায় ওখান থেকে। আজ এটা কিনে আনলাম। পাশের বাড়ি হলেও কিনতে যাওয়ার সময় মোটেই হয়ে উঠছিল না, আজ যাই হোক গেলাম, গিয়ে কিনে আনলাম। অনেক দিনের ইচ্ছে ছিল নেব, এখন নেওয়া হয়ে গেল, যাই হোক ভালোই হয়েছে। কেমন হয়েছে? খুব সুন্দর লেগেছে আমার। তোদের পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এইটার উপর একটা সুন্দর দেখে ফুলদানি দিতে হবে। তোর দুটো প্রিয় চকলেট, তুই বলেছিলি চকলেট আনতে। দুটোই আমার প্রিয় প্রিয় চকলেট এনেছি, একটা মিল্কি বার, একটা ডেরি মিল্কের মিল্কি মিস। দুটোই কিন্তু খেতে খুব ভালো। এই চকলেটটা তো মায়েরও পছন্দ।
মা খুব একটা চকলেট খায় না, কিন্তু এই চকলেটটা মা একটু খেতে পছন্দ করে। করে তো। এরপর ফ্রেশ হয়ে এখন চলে এসেছি ছাদে। ছাদে এসে ফুলের টবগুলো সরিয়ে দিলাম, কারণ দুপুরের খাবারটা আমরা এখানেই খাবো। এখন মাঝে মাঝেই আমরা সকালের টিফিন এবং দুপুরের খাবারটা ছাদের উপরে খেয়ে থাকি, খুব ঠান্ডা পড়লে এটা করা হয়। পুজো করার সময় তাড়াহুড়োতে চাদরটা গায়ে দেওয়া হয়নি। পুজো করার যে চাদরটা, সেই চাদরটা পরে তো পুজো করি, দিয়ে গায়ে দেওয়া হয়নি। এবার প্রায় 35-40 মিনিট শুধু মানে শীতের পোশাক ছাড়াই বসে পুজো করেছি। তারপরে ঘর খুব ঠান্ডা না, দিয়ে ঠান্ডা লেগে গিয়েছে একদম। আমার এই নাক টাক পুরো ঝাঁঝাচ্ছে, একদম শরীরটা ভীষণ খারাপ লাগছে। তাহলে আজকে মেলা কি যাবে? যেতে হবে, তোরা তো চলে যাবি, যাই একদম। তাহলে তো অসুবিধা হয়ে যাবো না। না না থাক, চল যাই। এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। বাড়ির সবাই মিলে একসঙ্গে ছাদের রোদ্রে বসে খেতে মজাই আলাদা লাগে। তারপর একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি সন্ধ্যাবেলায়। সকলকে জানাই গুড ইভিনিং। রাতের বেলায় বানানো হচ্ছে দুধ চা। আজকে গুঁড়ো দুধ দিয়ে দুধ চা করলাম, তাই চায়ের লিকারের মধ্যেই দুধটা ঢেলে দিলাম। আর পাশের গ্যাসে বানাচ্ছি পিঠে। গ্যাস ওভেনে বানালেও পিঠেগুলো কিন্তু ভীষণই নরম হয়েছিল আর বেশ জালিদার হয়েছিল। চা বানানোর পাশাপাশি পিঠেগুলো বানিয়ে নিচ্ছিল। পিঠেগুলো ভেজাবো আর কি, দুধ চিতই বানাবো, বুঝতে পেরেছো? এদিকে দেখুন আমাদের সন্ধ্যাবেলার জন্য দুধ চা একদম রেডি হয়ে গেছে। দুধ চাটা ছেঁকে নেব। আর একটা পিঠে আমি পিঠে সরার মধ্যে গোলা দিয়ে বসাতে রাখছি। একদিকে চা খাওয়া চলবে আর একদিকে পিঠে ভাজা চলবে, কারণ এই পিঠেগুলো ভাজতে বেশ সময় লাগে। তার উপরে তো গ্যাস ওভেনে বানানো হচ্ছে। আর দেখুন কত জালিদার হয়েছে আজকের চিতই পিঠেগুলো। এখন সবার জন্য চা করে নেওয়া হয়ে গেছে, টোস্ট বিস্কুট দিয়ে খাবো চা। আজকে পিঠে বানানোর কারণ আছে। এর আগের দিন কাঠের জালে যে পিঠেগুলো বানিয়েছিলাম ছাদের উপরে, সেই পিঠেগুলো রাত্রিবেলায় আর দুধের মধ্যে দিয়ে দুধ চিতই করা সম্ভব হয়নি। পরদিন ছিল বৃহস্পতিবার, সেদিন পিঠেগুলো দুধে সেদ্ধ করতে রেখে আমি গেছিলাম পুজো করতে। পুজো যখন করছিলাম তখন ছেলেকে বলেছিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে। ওর একটা ফোন আসে, যার কারণে ও অফ করতে ভুলে যায়। আর পুজো সেরে নিচে এসে দেখি পিঠে পুরো পুড়ে গেছে, মানে দুধটা পুরো পুড়ে গেছে। যার কারণে আজকে আবার পিঠে বানালাম ছেলে মেয়েদের খাওয়াবো বলে, কারণ ওরা তো চলে যাবে। আর এই শুকনো পিঠেগুলো রাখলাম গুড় দিয়ে বা লঙ্কা তেল লবণ দিয়ে খাওয়া হবে বলে। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এটা বলতে হয়।